ধরে নিলাম ইফ আমি যদি ওইখানে থাকতাম, স্টেট ওয়াইড শুট। তারা যখন দেখলো যে একটা অন্যায় কাজ করতে এসছে, তাহলে তাকে করতে দাও এবং তাকে আমরা একদম সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেব। এই যে তদন্ত চলছে, এই তদন্তে আমার খবর আসছে যে আপনাদের উপরে খুব চাপ আসছে, তো আপনি কি সারেন্ডার করবেন? তাহলে আমি যে জজ, দিস ক্যান বি ডান অনলি ওভার মাই ডেড বডি। জজ টেলিফোন ছেড়ে দিল, আমিও টেলিফোন ছেড়ে দিলাম। আমি বলবো এইবার মমতা ব্যানার্জি কিন্তু রিয়েল বিপদে পড়েছে। যে বম্বার্ডমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, তাতে এই সরকারের বা মুখ্যমন্ত্রীর মাথা নত করে বলা উচিত ছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। উনি নিজে কনস্টিটিউশন ভাঙলেন। তবে এও হতে পারে যে এমন একটা জিনিস রয়েছে যেটা এখনও সেটা সেই দুর্নীতি হয়নি। অরাজকতা চলছে, গুন্ডারাজ চলছে। এখন আমি বলি, এই যে যখন কোনো ইডি বলো, সিবিআই বলো এবং আরও যারাও সেন্ট্রাল অর্গানাইজেশন আছে, তখন কোনো রেড করতে যায়, সেই রেড কিন্তু সবসময় সিক্রেট থাকে না। মানে কি তাদের বলতে হয় লোকাল পুলিশকে ঘুরিয়ে ফিরিয়ে, একদম সবটুকুন বলে না যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, তো তাহলে লোকাল পুলিশ জানে এবং আরও যিনি স্টেট পুলিশ যদি থাকে তার মধ্যে তাদের বলে দেওয়া হয়। তার মানে জিনিসটা খুব সিক্রেট নয়। আর আইবি যদি কিছু করতে যায় সম্পূর্ণ সিক্রেট থাকে, কিন্তু ইডি বা সিবিআই কিন্তু সিক্রেট রাখে না, নাম্বার ওয়ান। এইবার হচ্ছে যে কিছু করলো না, এবার এইটা আমি বা আর একজন, আমরা তো ওখানে ছিলাম না, অতএব আমরা কিন্তু এই স্পেকুলেশনটা করতে পারি না যে তারা এইরকম করতে চেয়েছিল কি এইরকম করতে চেয়েছিল। এটা মানে বলা ঠিক অবান্তর হবে এবং ঠিক সঠিক হবে না। কিন্তু কি হয়, যখন আমরা তো বহু এরকম রেড করেছি, আমরা রেড করতে গেলে তার একটা প্ল্যান আগের থেকে করা থাকে যে এই করতে হবে, 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 এই করতে হবে। কিন্তু যখনই সেই জায়গায় পৌঁছলাম আমরা, তখন কিন্তু সেখানকার পরিস্থিতি আমাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। আমার বস বলে দিয়েছে এইভাবে করো, ওইভাবে করো, কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু ওই পরিস্থিতি আমাকে বলে দেয় আমি কি করব। তো আমি ধরে নিলাম এটা এও হতে পারত যদি কেউ ওখানকার কোনো সিনিয়র অফিসার যদি থাকতো, এও বলে ফেলতো শুট। সেখানেও তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্সও ছিল, কিন্তু কয়েকজন। তাহলে সেন্ট্রাল ফোর্স থাকবে কেন? যে যদি কোনো বিপদ আপদ হয় বা কোনো এমন কিছু হয় যেখানে সেন্ট্রাল ফোর্স অ্যাক্ট করতে পারে, এইখানে সেই জন্যে ধরে নিলাম ইফ আমি যদি ওইখানে থাকতাম, স্টেট ওয়াইড শুট, গুলি করো। আবার আর একজন অফিসার সে এইভাবে নিতে পারে যে ওয়েট দেখি কি করে, এবং তারা যখন দেখলো যে একটা অন্যায় কাজ করতে এসছে, তাহলে তাকে করতে দাও এবং তাকে আমরা একদম সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেব। এবং পরবর্তীকালে এখন দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে চলে গেছে। ওখানে যদি আমি যেটা বললাম, যদি বলতো ওরা শুট অমুক তমুক, তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজ ইডির থাকতো না। ক্লিয়ার? নেক্সট, ইডির কি ক্ষমতা আছে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার, অথবা রাজ্যের যারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরও কি এখতিয়ার আছে যে ইডির রেডে বাধা দেওয়া বা ইডির অফিসারদেরকে কোনোভাবে অ্যারেস্ট করা? বলি, প্রথম হচ্ছে যে এখানকার রাজ্য পুলিশ বা রাজ্য গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কোনো অধিকার নাই।
তারা কি করবে কি না করবে তাকে কিছু করা তার কোনো পাওয়ার নাই, 1 নম্বর। আর এইবার হচ্ছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা। এটাও তো ঠিক যে তারা একজন মন্ত্রীকে অ্যারেস্ট করেছিল, এই ইডি অ্যারেস্ট করেছিল পার্থ। তো পার্থকে তো অ্যারেস্ট কোনো রুটিন দিয়ে মানে নোটিশ দিয়ে অ্যারেস্ট করেছে কি? মোটেই করে নাই। অতএব ওই সিচুয়েশনে যে কি করতে পারত এটা একটা মানে আমরা কনক্লুশন করা একটু কঠিন, কিন্তু এটা হতে পারত, এটা ওরকমও হতে পারত। আর যেরকম হয়েছে সেটা আমার মনে হয় আমি যদি ইডির অফিসার হতাম আমরা, তাহলে আমরা যেটা করেছি সেটা সঠিক করেছি। আর প্রতীক জৈনের বাড়িতে ঢুকে আমরা দেখলাম যে কার্যত মুখ্যমন্ত্রী ফাইলগুলোকে প্রায় কেড়ে নিয়ে আসলেন, ছিনিয়ে নিয়ে আসলেন। তো এই ঘটনা ঠিক ভোটের আগে, ভোটের 3 মাস আর মাত্র বাকি, প্রায় শিরা সংক্রান্তি, এই সময় যে ঘটনাটা মুখ্যমন্ত্রী ঘটালেন তাতে কি তিনি উল্টো বিপদেই পড়লেন? নিশ্চয়ই উল্টো বিপদে পড়লেন। আরে এমন একটা সে কাজ করলো যে সেটা মানে একটা অপরাধ, এবং আমাদের যে যার উপরে ভিত্তি করে মানে বাবা সাহেব আম্বেদকর যে কাগজটা দিয়ে গেছে সেটা কোনটা? সংবিধান। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ উনি করেছেন, এবং এইটাতে এর মাসুল তাকে দিতে হবে। এবং ডেফিনেটলি যদি অপোজিশনরা এটাকে ঠিকভাবে ব্যবহার করে তাহলে মুখ্যমন্ত্রী যে বলা হচ্ছে তোমার কোশ্চেনে যে ভোটের কি এর ইম্প্যাক্ট হবে, নিশ্চয়ই তার অনেক ক্ষতি হবে। এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, রাজ্য রাজনীতির কারবারি যারা আছেন তারা প্রত্যেকে একটাই প্রশ্ন করছেন যে কী এমন আছে ওই সবুজ ফাইলে যেটা মুখ্যমন্ত্রী অন্য কারোর হাতে ছাড়লেন না, নিজে একেবারে বুকে আঁকড়ে ধরে বেরোলেন। এবং তাতে মানে মুখ্যমন্ত্রীর যে বডি জেস্চার তাতেও একটা ভয় বা একটা আতঙ্ক ধরা পড়েছিল সেদিনকের প্রত্যেকটা চ্যানেলের ক্যামেরায়, সেটাতেও কোনো বলতে বাধা নেই। যে বিষয়টা আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী এত বড় পদক্ষেপটা নিলেন কী জন্য, এবং বিরোধীরা এই বিষয়টা থেকে অ্যাজিউম করছে একটা বিষয় যে ওই ফাইলগুলোর মধ্যে নিশ্চয়ই রাজ্য সরকারের দুর্নীতির কাচ্চা চিট্টা যাকে বলে সেই জিনিসই রয়েছে, দুর্নীতির দলিল রয়েছে, যেগুলো বেরিয়ে আসতে প্রকাশ পেলে মুখ্যমন্ত্রী খুব বিশ্রীভাবে ফেসে যেতেন। প্রথম হচ্ছে দুর্নীতির কোনো কিছু এখন আর কোনো গোপন কিছু নাই। যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে, যেটা আমার যে গ্রাফিক্স ছিল আর কি, যে একেবারে মানে চারিদিকে এর দুর্নীতি, সব কিছু যদি লুকিয়েও রাখতে চান তাহলেও দুর্নীতি যা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং যা এসে গেছে এবং অর্ডার এসে গেছে, উনি বেশি কিছু আর লুকোনের কিছু ওনার নেই। তবে এও হতে পারে যে এমন একটা জিনিস রয়েছে যেটা এখনও সেই দুর্নীতি হয়নি, এও হতে পারে। দিস ক্যান বি অলসো পসিবল। এটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। আর কেন্দ্রীয় সংস্থাগুলোটা একটা নিউট্রাল প্রশ্ন স্যার, যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে নাকি বিজেপি নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এমন কথা কিন্তু অন্যান্য বিরোধী যারা রয়েছেন তারা বলছে। আমার প্রশ্নটা একটা সাধারণ প্রশ্ন, যে বিভিন্ন যে মানে এই যে প্রশ্নগুলো উঠছে, এটা কি সম্ভব? মানে কোনো একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার উপর কি কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটে, বা কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্তের ওপর কি রাজনৈতিক প্রভাব খাটে? না, আমি একটা প্রথম বলি যে যখনই এরকম একটা অ্যাকশন হয়, সেই অ্যাকশনটা কিন্তু তার সাথে সেই তখনকার দিনের যে মানে যারা পাওয়ারে থাকে, কেন্দ্রীয় যারা পাওয়ারে থাকে মানে গভর্নমেন্ট যারা করে, তাদেরকে এরকম করে ডেকে নিয়ে এরকম করে করা তারা নিজেরাও জানে না।
কেননা ওই সে সে এই হোক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক আর অন্য মন্ত্রী হোক, সেটা সে জানে না। আরও একটা বলছি, এই সমস্ত অর্গানাইজেশন তাদের একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে ওই ম্যানুয়াল ছাড়া অন্যদিকে তার পক্ষে যাওয়া সম্ভবপর নয়। কিন্তু হিয়ার ইজ এ বাট, যে তাহলে কি কোনো মানে তাদের উপরে কোনো আমরা বোধহয় পরের কোশ্চেনে আমরা আছি, এটা ঠিকই যে তারা কোনো রকম, তুমি বলছো কোনো রকমের রাজনীতিক ইনফ্লুয়েন্স হয় কি না, আমি বলবো কি যে এই যে কেন্দ্রীয় বিশেষ করে সিবিআই বা ইডি এই ধরনের যারা সরাসরি রেড করে তাদের উপর কিন্তু এটা আমাদের কাছে কোনো শাকভাজি মানে বড় একটা কিছু না। কিন্তু আমরা তো জানি যে এই গভর্নমেন্ট আসছে, আর একটা গভর্নমেন্ট বাইরে আছে, আবার আর একটা গভর্নমেন্ট আসবে, এরা চলে যাবে, এরা তো একটা এদের মধ্যে কেউ হয়তো প্রেশার করতে পারে, তার জন্য তারা তৈরি থাকে। এবং সেই অফিসাররা সেই সবাই যে তারা সেই চাপ সহ্য করতে পারে তা না, সহ্য করতে পারে না। অধিকাংশ লোকই কিন্তু 99% লোক সহ্য করে। স্যার, আপনি নিজে এক সময় কেন্দ্রীয় এইরকম প্রচুর রেড করেছেন এবং সিবিআই এর একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আপনার বিখ্যাত লালু প্রসাদ যাদবের কেস তো ভারত বিখ্যাত কেস, তো সেখানে আপনার এত বছরের কর্মজীবনে কি কখনো এইরকম রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছেন? আচ্ছা, মানে সিবিআইয়ের কথা বলি, মানে ইডি আর সিবিআই সাথে কিন্তু পার্থক্য আছে কিন্তু। মানে ইডিআই যে দিকে কাজ করে আর সিবিআই যেভাবে মানে যে ডিপার্টমেন্টে কাজ করে সে তো আলাদা। তো আমি সিবিআইয়ের কথাটাই আরও বিশেষ করে বলতে পারি যে আমরা কিন্তু ধরেই নেই, যখন আমরা যখন তদন্ত করছি তখন প্রেশার আসবেই, সেই প্রথম থেকেই আসে এবং সেটা আমাদের কাছে মানে কিছু নতুন কিছু আমাদের কিছু মনে হয় না। আর কি হয়, একজন যে ডাইরেক্টর সিবিআই এবং তার সাথে একজন অফিসার সাথে তারা অনেক সময় ওই যে রুলিং পার্টির কথার তারা প্রায় পায়ের মধ্যেই চলে যায়। কিন্তু সিবিআইয়ের ম্যানুয়ালে একটা সুবিধা আছে যে সেখানে ম্যানুয়ালে বলা আছে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তখন যদি একজন অফিসার বলে আমি করবো না, তাকে কিচ্ছু করতে পারে না, তাকে হ্যারাস করতে পারে, তাকে ট্রান্সফার করা, এবং তো ট্রান্সফার করাও মুশকিল আছে, তাকে হ্যারাস করতে পারে। এমনকি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংও করে দিতে পারে। কিন্তু আলটিমেটলি ওই যে ম্যানুয়ালটা, সেই ম্যানুয়ালের মধ্যে এমনভাবে বলা আছে যে এরকম হবে, এরকম হবে, এরকম হবে। যখন কোনো ইনভেস্টিগেশন হচ্ছে তখন নিচের লেভেলে, দেশের লেভেল 1 তারা একটা রিপোর্ট দেয়, তখনই তারপরে চলে যায় মানে একজন অ্যাডভোকেট তার কাছে বলে যে এটা ঠিক হয়েছে কি না। তারপরে আবার আর একজন অফিসারের কাছে যায়, সেই অফিসার আবার অ্যাডভোকেটের কাছে, আবার আরেকজন অ্যাডভোকেটের কাছে পাঠায়, গেল সেটা। তারপরে এসপি থেকে ডিআইজির কাছে যায়, ডিআইজির সঙ্গে সঙ্গে আর একজন অ্যাডভোকেটের কাছে, আলাদা আলাদা অ্যাডভোকেট কিন্তু। এইবার ডিআইজি সেই অ্যাডভোকেটটা মুক্ত করে একটা রিপোর্ট সে তার সিনিয়র অফিসারকে দিল, সে জয়েন্ট ডাইরেক্টর মানে আইজি র্যাঙ্ক, তাকে দিল। সঙ্গে সঙ্গে তার আন্ডারেও একজন, তার আন্ডারের একজনও ওরকম অফিসার আছে যে আইন দেখে, তাকে বললো আপনি ভালো করে দেখে শুনে নিন। সে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্ট নিয়ে সে ডাইরেক্টরের কাছে গেল। এই যে একটা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ডিপার্টমেন্ট ওই প্রত্যেকে কিন্তু লিখিতভাবে দিতে হবে। তো যখন আলোচনা হয়, এমনকি নিচের লেভেলে যখন ইন্সপেক্টর বা অমুক তমুক যে একজন প্রথম যে ইনভেস্টিগেশন করেছে সে যে রিপোর্ট দিয়েছে, বলছে স্যার আমার রিপোর্ট আমি পাল্টাতে পারবো না, কারণ আমি তো লিখে ফেলেছি।
সিবিআই কিন্তু এই ট্র্যাডিশনটা আছে যে যার যার রিপোর্ট তুমি কাটতে পারবা না, কারণ এই রিপোর্ট একজন দিয়েছে একরকম, আর সব রিপোর্ট যে একরকম হয় না। তারপরে ওই আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে হয়, মানে সিনিয়র মোস্ট অফিসারকে। কিন্তু এই যে 1, 2, 3, 4 স্টেজ, যে প্রত্যেকে এক একটা করে রিপোর্ট দিয়েছে, আমি সেই জন্য এই কথাটা অনেক সময় সাধারণ মানুষের জানা থাকে না, সম্ভবপর না। কিন্তু আমরা যারা কাজ করেছি বা ম্যানুয়াল জানি, এইটাকে সহজে এইবার একটা মনে পড়েছে, জর্জ ফার্নান্ডেজ, ভেরি ইন্টারেস্টিং। আমি যখন ওই কাজ শিশু কী বলে পশু খাদ্য আমি যখন তদন্তটা করছি, মানে তদন্ত আমি তদারকি করছি যখন, তখন উনি আমাকে টেলিফোন করেন যে ডক্টর বিশ্বাস, আমরা ডাইরেক্টলি টেলিফোন ধরি না, আমার সিএ টেলিফোন ধরে। সে বলল স্যার টেলিফোন করেছে কে? জর্জ ফার্নান্ডেজ। বললাম ভাই আমি একটু ব্যস্ত আছি, বলে দাও একটু পরে। আবার উনি টেলিফোন করেছেন, 2বার আমি ধরি নেই, 3rd টাইম বলছে আবার জর্জ ফার্নান্ডেজ। আমরা এখন জর্জ ফার্নান্ডেজ বলি, তখন আমরা যখন ছোট বয়স ছিলাম কলকাতায়, জর্জ তখন এই রিক্সা পুলার যারা আছে তাদের প্রেসিডেন্ট ছিল, মানে তাদের যে অর্গানাইজেশন ইউনিয়ন, উনি প্রেসিডেন্ট। তার পরবর্তীকালে ওই রেলেরও, তারও উনি প্রেসিডেন্ট। আর এই কলকাতার লোকেরা আমরা ওই বয়সের সময় আমরা তাকে জর্জ ফার্নান্ডেজ কখন বলতাম না, জর্জ জর্জ জর্জ। তো সেইটা আমার মনে আছে যে আরে সেই জর্জ তো। তখন আমি বললাম আর ইয়েস জর্জ, টেল মি। হি ওয়াজ টেকেন অ্যাবাক। যে আমরা ভুলিনি যে তুমি কলকাতার, ইউ আর দ্য ডার্লিং অফ ক্যালকাটা। তখন বলছে কি জর্জ, এই যে তদন্ত চলছে, এই তদন্তে আমার খবর আসছে যে আপনাদের উপরে খুব চাপ আসছে, তো আপনি কি সারেন্ডার করবেন? বললাম যে জর্জ, দিস ক্যান বি ডান অনলি ওভার মাই ডেড বডি। জর্জ টেলিফোন ছেড়ে দিল, আমিও টেলিফোন ছেড়ে দিলাম। তখন থেকে জর্জ জীবিত থাকা পর্যন্ত আমার সঙ্গে বন্ধুত্ব হলো। সে 2-3বার মন্ত্রী হলো এবং সে আমাকে ডাইরেক্টর সিবিআই হতে বলেছিলাম না, আমার উপরে 2জন আছে, তাদেরকে করতে হবে। অতএব এইভাবে জিনিসটাকে নানা দিকে চলে এবং সেই জর্জ এমনভাবে আমাকে সাহায্য করেছে যে কেউ মানে উপেন বিশ্বাসের গায়ে হাত দেওয়া, মানে কোনো জোর করে কিছু করানো ছিল না। অর্থাৎ বিভিন্ন লোকের মধ্যে থাকে। নেক্সট, সুপ্রিম কোর্টের যা মানে মনোভাব সেখানে আমরা দেখতে পেলাম, তাতে আপনার কি মনে হয় যে এই যে কারোর বাড়িতে ঢুকে হুটপাট করে সেখানকার জিনিসপত্র তুলে নিয়ে চলে আসা, এই যে ঘটনা মুখ্যমন্ত্রী ঘটালেন, এর ফলে কি প্রশাসনিক বিধি লঙ্ঘন হওয়ার জন্য সুপ্রিম কোর্ট কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে? আমরা প্রথম বলি যে হাইকোর্ট হলো, হাইকোর্টে যা হলো। আচ্ছা, আর একটা কথা বলি, হাইকোর্ট বা লোয়ার কোর্টই হোক, সুপ্রিম কোর্ট যদি কোনো আদেশ দেন, তাহলে কিন্তু আমাদের সেই আদেশকে আমাদেরকে মেনে নিতে হয়, উপায় নেই। কিন্তু তার মানে এই না যে সুপ্রিম কোর্ট বা এমনকি মানে লোয়ার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যা করেছেন তার সঙ্গে একমত উপেন বিশ্বাস বা এক্স বিশ্বাসকে এক হতে হবে এমন কোনো কথা না। আমি বলবো কি যে আমাদের এই কোর্টে যা হয়েছে সেটা লজ্জাজনক, এরকম হওয়া উচিত ছিল না। এবং এই মানে কোর্টের মানুষে এই কোর্টের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এইবার আসি সুপ্রিম কোর্টে কিন্তু আমি বলবো এইবার মমতা ব্যানার্জি কিন্তু রিয়েল বিপদে পড়েছে এবং এবং সুপ্রিম কোর্ট প্রথম দিন কি বলল যে এইটা আমরা চুপ করে থাকতে পারি না। তার মানেটা কি? যে এইবার কনস্টিটিউশনের প্রশ্ন এসে গেছে, কনস্টিটিউশনের প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ ওই যে সুপ্রিম কোর্ট ওই কথাটা বলেছে
এবং তারপরে যেভাবে বম্বার্ডমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, যদি 1, 2, 3, 4 করে, সবটা আমার কাছে নেই, যে বম্বার্ডমেন্ট করেছে সুপ্রিম কোর্ট, তাতে এই সরকারের বা মুখ্যমন্ত্রীর মাথা নত করে বলা উচিত ছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। উনি নিজে কনস্টিটিউশন ভাঙলেন। আমি দেখলাম কালকে টেলিফোনে বলছে যে আমি কনস্টিটিউশন আন্দোলন করব। অলরেডি ইউ আর আন্ডার, সেখানে সুপ্রিম কোর্টে তোমাকে জবাবদিহি করতে বলা হয়েছে। কি আন্দোলন তুমি করবে? হতে পারে না। সুপ্রিম কোর্ট তোমাকে জবাবদিহি করা হয়েছে তুমি এটা করেছো কেন। শুধু সে না, সমস্ত অফিসারগুলো, তাদেরকেও। সুপ্রিম কোর্টের যেদিনকে শুনানি চলছিল সেই মুহূর্তে আমরা যখন দেখছিলাম যে সুপ্রিম কোর্টের লাইভ শুনানি চলছে, লাইভ স্ট্রিমিং চলছে, তার নিচে সাধারণ মানুষ নিজেদের রিয়াকশন দিচ্ছে। তো সেই রিয়াকশনের মধ্যে আমরা সাধারণ মানুষের বক্তব্য দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী বারবার কন্টেম্প্ট অফ কোর্ট করছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে সেরকম কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং এবারেও তিনি যেটা করলেন সেটা একেবারে আইন বিরুদ্ধ কাজ। এবারেও যদি কোনো রকম তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের আইনের ওপর থেকে ভরসা উঠে যাবে এবং পাবলিকের যেটা মন্তব্য বা মতামত সেটা জোর করে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গৃহযুদ্ধ লেগে যাবে। এই পরিস্থিতি কি তৈরি হতে পারে? এই 1 মাসও হয় নাই আমাদের রাজ্যপাল, তিনি তো নিজেই বলেছেন যে অরাজকতা চলছে, গুন্ডারাজ চলছে এবং মহিলাদের কোনো এখানে না, মহিলারা সেফ না। তো তাহলে যে সে ওই অরাজকতা মানে কি? এখানে কোনো রাজ্য কোনো ওই ওয়ার্ডটা ইংরেজিতে ট্রান্সলেট হলে হচ্ছে গ্রিক ওয়ার্ড। সেখানে বলা হচ্ছে যে রাজ্যে কোনো রাজা নাই। এই গভর্নমেন্টটা কার? গভর্নমেন্টটা কিন্তু মুখ্যমন্ত্রী না। মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট চালায়, কিন্তু গভর্নমেন্টটা কার? না, রাজ্যপালের। ওই রাজ্যপাল বলে মাই গভর্নমেন্ট, তাই তো? রাজ্যপাল বলেন এই কথা, দ্যাট মাই গভর্নমেন্ট। অতএব সে তো আগেই বলে রেখেছে, 1 মাস আগে এই কথা বলে রেখেছে। অতএব এই যা ঘোরতর অপরাধ হয়েছে, আমি বলবো কি, যে কনস্টিটিউশনকে চুরমার করে ভেঙে দেওয়া হয়েছে, এর তো জবাবদিহি তাকে করতে হবে। এখন সেই জন্য কি বলছে এরা, এদের যখন বলেছে যে লাস্ট যখন সুপ্রিম কোর্ট হলো তখন এই তৃণমূলকে সবাই ধরেছে যে আপনারা বলুন, কি বলুন, তোমরাই ধরেছো। তারা বলছে যে আমাদের যা বলার দরকার সুপ্রিম কোর্টে বলবো। তার মানে তোমাদের কিছু বলার নেই। তাহলে কি উচ্চপদস্থ অফিসাররা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন ছিলেন এই ডাকাতির কেস, যেটা ইডি ডাকাতির কেস দিয়েছে, তাহলে এই উচ্চপদস্থ অফিসাররাও এবারে ফাঁসতে চলেছেন? আমি বলবো যদি যেরমভাবে সবসময় হয়, আইনত হয়, এবং যদি কোনো অফিসার এই সমস্ত করে তাদেরকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা দরকার ছিল, এবং এদের সাসপেন্ড করার পরে এদেরকে ডিসমিস করা উচিত। কিন্তু কি করবে কি না করবে সে তো আমরা বলতে পারি না, কিন্তু এদের ঘোরতর এরা অপরাধ করেছে।